ওকে, শুরু করছি আজকে আমাদের লেকচার ম্যাথ সেকেন্ড পেপার এর চ্যাপ্টার 6.2 লেকচার নাম্বার আজকে কত নম্বর লেকচার? 6.2 এর দেখেন তো 7। ওয়ালাইকুম আসসালাম। লেকচার 7। একটু বইটা দেখি আমরা কত পর্যন্ত শেষ করেছিলাম। 11 আমরা শেষ করেছিলাম। 11-র পরে আমরা 12 থেকে শুরু করতে যাচ্ছি। 12 এর 1 নম্বর অঙ্কটা দেখি। 12 এর 1 নম্বর ম্যাথ। এই অঙ্কটা রুয়েটে 2 বার আসছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল মনে করি উপবৃত্তের সমীকরণ x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, যেখানে a ইজ গ্রেটার দেন b। এখন বলা আছে উপবৃত্তটি p বিন্দুগামী, p বিন্দু দিয়ে গমন করে। তাহলে যেহেতু উপবৃত্তটি p 3/2, রুট 15/2 বিন্দুগামী, সুতরাং x এবং y এর জায়গায় আমাদের p বিন্দুর মানটা আমরা বসাবো। তাহলে x এর জায়গায় আমরা 3/2 বসালাম, হোল স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার। y এর জায়গায় আমরা বসাচ্ছি রুট 15/2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। সেখান থেকে আমরা পাচ্ছি 9/4 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 15/4 বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। সেখান থেকে আমাদের 9/4a স্কোয়ার প্লাস 15/4b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, যেটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা যে কাজটা করলাম, আমাদের একটা উপবৃত্তের সমীকরণ ধরে নিলাম। এখন এই উপবৃত্তটি p বিন্দুগামী দেয়া আছে। তাহলে p বিন্দুগামী মানে x এবং y এর ভ্যালু দেয়া আছে। তাহলে আমরা আমাদের উপবৃত্তের সমীকরণের x এবং y এর জায়গায় বিন্দুর মানটা বসালাম। বসিয়ে আমরা 9/4a স্কোয়ার প্লাস 15/4b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 আমরা একটা সমীকরণ পেলাম। এখন আমাদের আরও একটা শর্ত দেয়া আছে। আমাদের বলা আছে উপকেন্দ্রদ্বয় বা ফোকাসদ্বয়। আমরা একটু দেখি ফোকাসদ্বয়টাকে আলাদা আলাদা করে দিয়েছে। একটা 2,0 করেছে, একটা -2,0 করেছে। তা আমরা এটাকে কি লিখতে পারি? +-2,0 লিখতে পারি। আমরা এটাকে +-2,0 লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখি আবার যেহেতু উপকেন্দ্রের স্থানাঙ্ক +-ae, 0 ইজ ইকুয়ালস টু +-2,0। সেখান থেকে আমরা বলতে পারছি সুতরাং ae ইজ ইকুয়ালস টু 2। এখন আমরা যদি বর্গ করি তাহলে a স্কোয়ার ইন্টু e স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4। আমরা যদি e স্কোয়ারের ভ্যালুটা বসাই তাহলে 1 - ছোটো মানের বর্গ বাই বড় মানের বর্গ ইজ ইকুয়ালস টু 4। a স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4। অ্যান্ড ফাইনালি আমরা এখানে a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 প্লাস b স্কোয়ার বসাতে পারি, ইকুয়েশন নাম্বার 3। এখন এই যে আমরা
3 নাম্বার ইকুয়েশন পেলাম। এই 3 নাম্বার ইকুয়েশনের ভ্যালুটা আমরা এখন বসাবো কোথায়? 2 নম্বরে a স্কোয়ারের জায়গায় বসাবো। সো এই অংশের পরের অংশ এখানে নিচে লিখছি। 2 নং সমীকরণে 2 নং সমীকরণে a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 প্লাস বি স্কোয়ার বসিয়ে পাই। তাহলে কি দাঁড়াচ্ছে? 9 ডিভাইডেড বাই 4 ইন্টু 4 প্লাস বি স্কোয়ার প্লাস 15 ডিভাইডেড বাই 4b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। বা তো আমরা এখান থেকে লসাগু করতে পারি। লসাগু করার আগে 9 16 প্লাস 4b স্কোয়ার প্লাস 15 বাই 4b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। সো লসাগু যদি করি তাহলে 16 প্লাস 4b স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 4b স্কোয়ার উপরে দাঁড়ায় 9 ইন্টু 4b স্কোয়ার প্লাস 15 ইন্টু 16 প্লাস 4b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। ক্যালকুলেটর আছে কারো কাছে? ক্যালকুলেটরটা নিয়েন। সো আমরা এখন 9 ইন্টু 4b স্কোয়ার এখান থেকে আমরা পাচ্ছি 36b স্কোয়ার প্লাস 15 ইন্টু 16 কত আসে? 240 আসার কথা কিনা দেখেন। 240। তাহলে এখানে 15 ইন্টু 16 তার মানে এখানে আসবে 240 240 প্লাস এখানে 4 ইন্টু 15 দ্যাট মিনস 60 বি স্কোয়ার। অ্যান্ড এইটা আমরা আড়াআড়িভাবে এটা এখানে গুণ করলাম, গুণ করে এটাকে 1-এর সাথে আড়াআড়ি গুণ করে দিলাম। তাহলে 16 ইন্টু 4 এখানে আসে 64 বি স্কোয়ার। 4 ইন্টু 4 এখানে আসবে 16 বি টু দি পাওয়ার 4। তার মানে এখানে 64 বি স্কোয়ার প্লাস 16 বি টু দি পাওয়ার 4। সো এখানে আমাদের 60 হবে, এখানে 6 না, এখানে আমাদের 60 বি স্কোয়ার। তো এখানে আমাদের এই দুইটা যোগ করলে কত আসতেছে? 96 বি স্কোয়ার প্লাস 240 ইজ ইকুয়ালস টু, একবারে পক্ষান্তর করে ফেলি আমরা, 16 বি টু দি পাওয়ার 4 প্লাস 64 বি স্কোয়ার মাইনাস 36 বি স্কোয়ার প্লাস 240 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে দাঁড়াচ্ছে 16, এটা মাইনাস হবে, 16 বি টু দি পাওয়ার 4 প্লাস 64 থেকে 36 গেলে কত থাকে? 28 বি স্কোয়ার মাইনাস 240। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, সরি, এখানে এই 36 আর 60 এখানে কত হয়? 96। তো আমি এখানে ভুলে এটা 36 লিখে ফেলছি, এটা হবে 96 বি স্কোয়ার। তাহলে 64 মাইনাস 96 দিয়ে দেখো তো কত আসে? 96 মাইনাস 32। এখন দেখো এখান থেকে আমার 8 কমন যায় কি না? 8 কমন যায়, হ্যাঁ, সম্পূর্ণ রাশিটা থেকে আমার 8 কমন যায়, রাইট? সো 8 যদি আমরা কমন নেই তাহলে এখানে কি আসতেছে? 2 বি টু দি পাওয়ার 4 মাইনাস 4 বি স্কোয়ার মাইনাস 240-কে 8 দ্বারা ভাগ করেন তাহলে কত আসে? হ্যাঁ 30। আরও কমন যায়, 16ই কমন যায়, 16ই কমন যায় এখান থেকে 16 কমন যায়। সো 16 যদি কমন যায়, বি টু দি পাওয়ার 4 মাইনাস 2 বি স্কোয়ার, আর এখানে কত থাকতেছে? 15, হ্যাঁ 15 ইজ ইকুয়ালস টু 0। তাহলে 16টাকে যদি আমরা ভাগ করে বাদ দিয়ে দিই তাহলে বি টু দি পাওয়ার 4 মাইনাস 2 বি স্কোয়ার মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 0। দ্যাট মিনস এখান থেকে আমরা বি টু দি পাওয়ার 4 মাইনাস 5 বি স্কোয়ার প্লাস 3 বি স্কোয়ার মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 0।
সো এখানে আমরা কি পাচ্ছি, বি টু দি পাওয়ার বি স্কোয়ার কমন নিলে বি স্কোয়ার মাইনাস 5 প্লাস 3 কমন নিলে বি স্কোয়ার মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। সুতরাং বি স্কোয়ার মাইনাস 5 বি স্কোয়ার প্লাস 3 তো ইজ ইকুয়ালস টু 0। সুতরাং বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু একটা দাঁড়ায় -3, একটা দাঁড়ায় +5। কিন্তু বি স্কোয়ারের কি মান ঋণাত্মক হতে পারে কি না? বি স্কোয়ারের মান কি ঋণাত্মক হতে পারে না। সুতরাং বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমার মান এখানে গ্রহণযোগ্য মান হচ্ছে 5। বি স্কোয়ারের গ্রহণযোগ্য মান কত? 5। এখন 3 নম্বর সমীকরণে আমি বি স্কোয়ারের মানটা বসাবো, তাহলে আমরা এ স্কোয়ারের মান পাবো। 3 নম্বর সমীকরণে আমরা বি স্কোয়ারের মানটা বসাবো। সো আমি এখানে এটাকে এখানে বসাই। 3 নং সমীকরণে বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 বসিয়ে পাই। তাহলে এখানে কি পাবো? এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 প্লাস 5 ইজ ইকুয়ালস টু 9। তাহলে এ স্কোয়ারের মান আমরা পেলাম 9। এখন এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান আমরা কোথায় বসাবো? 1 নং সমীকরণে। 1 নং সমীকরণে এ স্কোয়ার এবং বি স্কোয়ার এর মান বসিয়ে পাই। সো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু 1। ইহাই নির্ণয় উপবৃত্তের সমীকরণ। এরপরের প্রশ্নটা পড়ি আমরা। 12-2 কি বলেছে? একটি উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় -1,0 এবং +1,0। তার মানে কি +-1,0 কিনা? তাহলে এই এর মান আমাদের দেয়া রয়েছে, ওকে। এবং তা P1,3/2 বিন্দু দিয়ে যায়। বলেন আগের অঙ্কটা এই অঙ্কটা সেম কিনা? সেম, ওকে। তাহলে এটা করতে পারবেন, এটা নিয়ে কথা বলার দরকার নেই। পরের অঙ্কটায় যাই। 12-3 একটি খেয়াল করি। 12-3 প্রশ্নটা পড়ি। 12-1 কথা না, 12-1 আর 2 উপকেন্দ্রটা ফিক্সড কিনা, মানে +-a(e,0) দ্বারা প্রকাশ করা যায়। উপকেন্দ্রটা ফিক্সড, রাইট অর রং? এই উপকেন্দ্রটা ফিক্সড হওয়ার পিছনে কারণ কি জানেন? কারণটা হচ্ছে আমাদের এইটার মূল যে বিন্দুটা, উপবৃত্তের মূল বিন্দুটা কোথায় আছে? 0,0-তে আছে। কিন্তু অলওয়েজ কি 0,0 থাকবে? আমার যদি মূল বিন্দুটা শিফট করে, আমার যে উপবৃত্তের যে কেন্দ্রটা, সেই কেন্দ্রটা যদি শিফট করে, তাহলে আমার অটোমেটিকলি উপকেন্দ্রদ্বয় কি সেম হওয়ার কথা না। যেমন আমি একটু এটা টেকনিক্যাল জিনিসটা বুঝাই, একটু খেয়াল করেন যে আমাদের এইটা কি ছিল? মূল বিন্দু ছিল, তাই তো? এটা কি ছিল? মূল বিন্দু ছিল। এখন আমরা এভাবে উপবৃত্তটা ড্র করেছিলাম, তাই তো? এখন এটার উপকেন্দ্রটা কি ছিল? মূল বিন্দু থেকে +a পরিমাণ ডানে এবং এই পরিমাণ বামে। ব্যাপারটা এরকম কি ছিল কিনা? এবং দ্যাটস ওয়াই এখানে আমরা +a পাচ্ছিলাম, এখানে -a পাচ্ছিলাম। একবারে আমরা বলতে পারতেছিলাম +-a,0। কিন্তু এখন এইটা যদি মূল বিন্দুটা কথার কথা এখানে যদি হয়, তখন আমার কি, আমরা পরে আসছি যে যখনই আমার মূল বিন্দুটা শিফট করে, তখন আমার অক্ষদ্বয় কি সমান্তরালে শিফট করবে কিনা? তো সমান্তরালে শিফট করবে, আমার উপবৃত্তটা সেই অক্ষর উপরে বেস করে হবে। তখন আমরা ডানে একবার যাব উপকেন্দ্রের জন্য, বামে একবার যাব, নির্ধারিত পরিমাণ, এই পরিমাণ ডানে যাব, এই পরিমাণ বামে আসব। এখন এই জায়গায় যখন আমার উপকেন্দ্রটা কেন্দ্রবিন্দুটা শিফট করলো, তখন অটোমেটিকলি উপকেন্দ্রদ্বয় কি এখন আর আমরা কি এই ক্ষেত্রে কি +-a,0 দ্বারা প্রকাশ করতে পারছি কিনা? না, এই ক্ষেত্রে আমরা +-a,0 দ্বারা প্রকাশ করতে পারি না। মানে ব্যাপারটা হচ্ছে এটা, আগের অঙ্কটায় কি ছিল? +-2,0, হ্যাঁ কি না? একটা কি ছিল? একটা ছিল -2,0 এবং আরেকটা কি ছিল? +2,0 এরকম ছিল। কিন্তু এখন 12-3 নম্বর প্রশ্নটা পড়ে দেখেন তো। 12-3 নম্বর প্রশ্নটা কি বলছে? একটি উপবৃত্তের উপকেন্দ্রদ্বয়, দেখেন তো উপকেন্দ্রদ্বয় কি এক কিনা? ভিন্ন। তার মানে কি উপকেন্দ্রদ্বয় শিফট হয়ে গেছে, মানে মূল বিন্দুটা শিফট হয়েছে, রাইট?
আচ্ছা, তাহলে এর বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেয়া আছে 8। তাহলে এখন উপকেন্দ্রের সাথে বৃহৎ অক্ষের একটা সম্পর্ক তৈরি করে তারপরে আমাকে অঙ্কটা করতে হবে, হ্যাঁ কি না? কিন্তু এখানে আমরা আগের অঙ্কগুলোর মতো +-a,0 বা 0, b টাইপের কিছু লিখতে পারতেছি না। পারতেছি কি? এই জায়গায় আমার চিত্র প্রয়োজন হবে, এই জায়গায় আমার মূল যে উপবৃত্তের কনসেপ্ট সেই কনসেপ্টের প্রয়োজন হবে, না হলে অঙ্কটা আমরা করতে পারবো না। আচ্ছা, এইখানে একটা কনসেপ্টের কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করব, সেটা হচ্ছে আমাদের যে উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব, যেটা দূরত্ব সেটা হচ্ছে আমাদের উপবৃত্তটির বৃহৎ অক্ষের সমান। উপবৃত্তটির যে উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব এটা হচ্ছে আমাদের বৃহৎ অক্ষের সমান। অর্থাৎ ব্যাপারটা এরকম, আমি একটু লিখি। 12-র 3 নাম্বার, 12-র 3 নাম্বার এবং 12-র 4 নাম্বার হুবহু সেম। সো 12-র 3 নাম্বারটা আমি করে দিচ্ছি, 12-র 4 নাম্বারটা আমাকে এখনই করে দিতে হবে। তো 12-র 3 নাম্বারে আমরা ফার্স্ট অফ অল মনে করি উপবৃত্তের উপরস্থ একটি বিন্দু p x, y এবং উপকেন্দ্রদ্বয় s হচ্ছে কত? 1, -1 এবং s প্রাইম হচ্ছে কত? -2, 2। তাহলে বলেন আমরা দুটি উপকেন্দ্রদ্বয় এস আর এস প্রাইম পেয়ে গেছি কিনা। এখন আমরা একটু চিত্রতে আসি। আমরা তো জানি না এক্স্যাক্টলি কোথায় কোন বিন্দুতে এর মূল বিন্দুটা মানে কেন্দ্রটা অবস্থিত। আমরা আনুমানিকভাবে ধরে নেই যে সাপোজ এরকম একটা বিন্দুতে আমার, আচ্ছা এটাও ধরা লাগবে না, আমার মূল কনসেপ্টটা বোঝার জন্য আমরা যদি 0, 0তেও ধরে রাখি তাতেও আমাদের অঙ্কটা হবে। এখন আমাকে বলেন আমাদের উপকেন্দ্রতে একটা হচ্ছে এখানে এস আর আরেকটা হচ্ছে কি এস প্রাইম, রাইট? এখন বলেন যে আমরা এই বিন্দুটাকে যদি আমি বলি পি এক্স, ওয়াই, মনে আছে কি না? ওই যে আমরা ঘুরিয়ে চিত্র অঙ্কন করেছিলাম, মনে আছে? দুইটা উপকেন্দ্র এখানে আমরা সেট করেছিলাম, দেন সেই দড়ির দৈর্ঘ্য বা রশির দৈর্ঘ্য মনে আছে? তাহলে এই রশিটাকে যদি আমরা এরকম টান করি, মনে আছে কি না? তাহলে এস প্রাইম থেকে একটার যদি আমরা রেখা আঁকি আর এস থেকে পি থেকে যদি এসকে কানেক্ট করি, তাহলে এইটা কি একদম টান হয়ে এইটা কি হয়ে যাচ্ছিল? এ, এবং এইটা কি হয়ে যাচ্ছিল? এ হয়ে যাচ্ছিল না? কথা বলেন। এইটা কি আমরা যখন পি বিন্দুতে এরকম টান করেছিলাম রশিটাকে বা দড়িটাকে, তখন আমরা দড়ির দৈর্ঘ্য কি ধরেছিলাম? 2a ধরেছিলাম কিনা? দড়ির দৈর্ঘ্য কি ধরেছিলাম? 2a ধরেছিলাম কিনা? এবং আমরা যখন পি বিন্দুতে টান করেছিলাম তখন বাম পাশে যতটুকু আসে ডান পাশে তো ততটুকুই আসে, হ্যাঁ কি না? তাহলে এখানেও কি পরিমাণ? এ পরিমাণ, আর এখানেও কি পরিমাণ? এ পরিমাণই তো আসে, তাই না? তাহলে আমাকে বলেন এস এর সাথে পি এর যোগফল মানে এসপি এর দূরত্ব আর সাথে যদি এস প্রাইম পি এর দূরত্ব যদি আমরা যোগ করি তাহলে আমরা আসলে কি পাই? 2a পাই না? এই 2a কি আমার বৃহৎ অক্ষ কিনা? কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে আমরা কি এই কথাটুকু লেখার পরে এই চিত্রর সাহায্য নিয়ে আমরা কি এই কথাটা লিখতে পারি কিনা? প্রশ্ন মতে এস পি প্লাস এস পি প্রাইম ইজ ইকুয়ালস টু 2a, এই লাইনটা কি আমরা লিখতে পারি কিনা? পারি? কথা বলেন। তাহলে এখন এসপি মানে কি? এই পি এর সাথে এস এর কানেকশন, এস প্রাইম পি এর সাথে এস প্রাইমের কানেকশন। বাকিটা সম্পূর্ণটা হচ্ছে সমীকরণের অঙ্ক, আর কিছু না। বাকিটা এইটুকু স্টাবলিশ করাটাই হচ্ছে এই অঙ্কের মূল জিনিস, বাকিটা হচ্ছে সমীকরণের অঙ্ক। দেখি এসপি তার মানে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার উপরে রুট প্লাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার উপরে রুট। এখন বলেন 2a সমান কিছু একটা দেওয়া আছে কিনা? কত? বৃহত্তম অক্ষের দৈর্ঘ্য কত? 8। তাহলে 2a ইজ ইকুয়ালস টু সরাসরি 8 বসাতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? পক্ষান্তর করি আগে।
এখন এইটাকে সমাধান করতে হবে, খেয়াল করেন, এখন এই সমীকরণটাকে সমাধান করতে হবে। এই সমীকরণটা সমাধান করব কিভাবে? ছোটোবেলায় করে আসছেন। এখন এটাকে এই পাশে পক্ষান্তর করব, বর্গ করব, তারপরে যেদিকে সমীকরণটা যায়। বুঝাতে পারছি? এখান থেকে আলটিমেটলি আমরা কোন জিনিসটা পাবো? এখান থেকে আলটিমেটলি আমরা এই জিনিসটা পাবো, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, অর্থাৎ কোনিক্সের সাধারণ সমীকরণ বা উপবৃত্ত, পরাবৃত্ত, যাই বৃত্ত বলেন না কেন, তার কমন জেনারেল সমীকরণ হচ্ছে এটাই পাবো। সো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার, উপরে রুট, পক্ষান্তর করলাম 8 মাইনাস রুট ওভার এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, পক্ষান্তর করে একবারে বর্গ করে ফেলি। এটার বর্গ এটা, এটার বর্গ এটা, বর্গ করলে বাম পাশ থেকে রুট উঠতেছে এবং একই সাথে এটাকে আমরা ভেঙে ফেলি। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইজ ইকুয়ালস টু, এখানে আসবে 8 স্কোয়ার মানে হচ্ছে 64 মাইনাস 16 ইন্টু, মাইনাস 16 কেন, 2 ইন্টু 8, রাইট? তাহলে এক্স প্লাস 4, এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। এখন আমরা এই অংশটাকে সম্পূর্ণটাকে এই পাশে নিয়ে আসতে পারি, অথবা এই মাইনাসের অংশটাকে এই পাশে নিয়ে আসতে পারি। তো মাইনাসের অংশটাকে এই পাশে যদি নিয়ে আসি তাহলে 16 রুট ওভার এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার রইল, আর এই পাশে আগে থেকেই ছিল 64 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y প্লাস 8। এখন এই বাম পাশ থেকে সব কিছু ডান পাশে নিলে চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ এখানে আমাদের ডান পাশে যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 2y, আর 1 1 এখানে একটু যাচ্ছে মাইনাস 2 হয়ে। এইটুকু বুঝতে পারছি কিনা? এইটুকু বুঝতে পারছি কিনা? তাহলে এখন 16 রুট ওভার এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, এখানে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভ্যানিশ হয়ে যাচ্ছে, এখানে থাকতেছে 4x প্লাস 2x, তাহলে এখানে 6x মাইনাস 4y মাইনাস 2y, তার মানে মাইনাস 6y, আর এখানে কত থাকতেছে 64 প্লাস 8 72 মাইনাস 2, তার মানে হচ্ছে মাইনাস প্লাস 70। এখন আমরা বাম পাশে 16 রয়েছে, তাহলে ডান পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি 2 কমন যায়, তো ডান পাশ থেকে আমরা একটা 2 কমন নিই, অর্থাৎ 16 রুট ওভার এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 কমন নিলে 3x মাইনাস 3y প্লাস 35। এখন উভয় পক্ষ থেকে 2 দ্বারা কাটাকাটি করলে এখানে আমরা পাচ্ছি 8 রুট ওভার এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3x মাইনাস 3y প্লাস 35। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব, ক্যালকুলেটরটা দাও। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব, উপরের অংশটা মুছি, আচ্ছা তাহলে এখানে আমরা পাচ্ছি যদি বর্গ করি তাহলে এখানে আমরা পাবো 64, দেন ব্র্যাকেটের ভিতরে এটাকে ভেঙে ফেলি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4, ব্র্যাকেটের ভিতরে রইল এটা। আর রাইট সাইডে এটাকে কিভাবে কনসিডার করতে পারি, a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, রাইট? তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে কি ছিল প্লাস মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2bc প্লাস 2ca। সো এখানে কি দাঁড়াবে 9x স্কোয়ার দেন 9y স্কোয়ার, 35-এর বর্গতে কি আসে, 35-এর বর্গতে আসতেছে 1225, 1 2 2 5
অ্যান্ড দেন এখন এটাকে এ হিসেবে কনসিডার করেন, এটাকে বি হিসেবে কনসিডার করেন, তাহলে এ পজিটিভ বি নেগেটিভ, তাহলে -2ab, রাইট? তাহলে -2 × 3 × -3, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12, তার মানে -12xy, সরি 18 হবে, 18xy। এখন তারপরে কি 2ab গেল, তারপরে 2bc, তাতেও কি মাইনাস রয়েছে, তাহলে 3 × 35 × 2, 3 × 35 × 2, তাহলে আসতেছে 210, তার মানে -210 এখানে আসতেছে y, অ্যান্ড দেন এখানে আসবে আবার 3 × 35 × 2, তার মানে এখানে আসতেছে +210 × x। এখন আমরা পক্ষান্তর করব, সো 64x², তার সাথে আমি নিয়ে আসি -9x², দেন 64y², তার সাথে আমি নিয়ে আসি -9y², অ্যান্ড এখানে আমাদের রয়েছে 64 × 4, তাহলে এখানে আসে 256, এখানে রয়েছে +256x, তার সাথে আমরা নিয়ে আসি -210x, তারপর এখানে রয়েছে -256 ও y, তার সাথে আমরা নিয়ে আসি হচ্ছে +210y, দেন এখানে আমাদের রয়েছে 8 আর 8, 4 আর 4 হচ্ছে 8, তাহলে 64 × 8, এখানে আসতেছে 512 প্লাস, এখানে আসতেছে 512 প্লাস, আর এখান থেকে পক্ষান্তর হয়ে আসতেছে -1225, মোটামুটি কি সব হয়েছে? আর -18xy তো এখানে চলে আসবে, +18xy হয়ে = 0। তো এখানে আসে কত 55x², এখানে আসে 55y², এখানে আসে +18xy, দেন 256 - 210, এখানে আসতেছে 46x, আর এখানে আসতেছে -46y, আর এখানে আসতেছে 512 - 1225, তাহলে এখানে আসতেছে -713। দেখেন তো সমীকরণটা হয়েছে কিনা, হয়েছে? ওকে, সবাই বই যাদের কাছে আছে, পৃষ্ঠা নাম্বার 183, যাদের কাছে বই আছে, পেজ নাম্বার 183, পেজ নাম্বার 183, পৃষ্ঠা নাম্বার 183-তে যে 16.3 একটা চার্টের পরেই একটা জিনিস দেওয়া আছে, দেখেন কি বলছে, y = mx + c, এটা কিসের সমীকরণ? সরল রেখার। y = mx + c, এটা একটা সরল রেখার সমীকরণ, যেই সরল রেখায় আমরা জানি ঢাল আমাদের জানা থাকবে এবং y অক্ষের ছেদকৃত অংশের পরিমাণ জানা থাকবে। এই রেখাটি x² / a² + y² / b² = 1 উপবৃত্তটির স্পর্শক হওয়ার শর্ত। এখানে অনেক কিছু প্রতিপাদন করে শেষে এসে শর্তটা কি দিয়েছে দেখেন, শর্ত c = ±√a² × m² + b², যা নির্ণয়ের শর্ত, আমরা আপাতত প্রতিপাদনে না যাই, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের কোনো একটা সরল রেখা কোনো একটা উপবৃত্তকে স্পর্শ করবে কি করবে না তার শর্ত হচ্ছে এইটা, বুঝাতে পারছি? আচ্ছা, এখন আসেন এখান থেকে এই মানটাকে নিয়ে আমরা 13 নম্বর অঙ্কটা আমরা স্কিপ করব, এটা বেশ বড় এবং এটা পরীক্ষায় কখনো আসে নাই এবং এটা লেস ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো আমরা 14-এর 1 নম্বর অঙ্কটার দিকে একটু পড়ি। 14-এর 1 নম্বর অঙ্কটা, যে c এর মান কত হলে y = -x + c সরল রেখাটি এত উপবৃত্তের স্পর্শক হবে। সহজ কিনা, সহজ কিনা খেয়াল করি। তাহলে আমরা কি জানি? আমরা সমীকরণটা তো জানি, শর্ত। আচ্ছা, তাহলে এখানে 14-এর 1 নম্বর দেয়া আছে উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ দেয়া আছে x² / 20 + y² / 5 = 1। তো এখান থেকে আমরা কি বলতে পারি, a² = 20 এবং b² = 5 বলা যায় কি না?
বলা যায়। আচ্ছা, প্রথম কথা এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ, এবং সরল রেখার সমীকরণ বা রেখার সমীকরণ দেয়া আছে। রেখার সমীকরণ দেয়া আছে হচ্ছে y ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস সি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এম এর মান কত? -1। এম এর মান হচ্ছে -1। এখন আমরা শর্ত, হ্যাঁ ঢাল। এখন শর্তটা কি? সো আমরা জানি তো এটা সিটা লেখার আগে একটু লিখে দেই। কোনো রেখা বলতে সরল রেখা, কোনো সরল রেখা উপবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত সি ইজ ইকুয়ালস টু ±√a²। কি ছিল শর্তটা? a²m² প্লাস b²। এখন প্লাস মাইনাস a² এর ভ্যালু 20, m² এর ভ্যালু -1, সরি -1 এর উপর স্কোয়ার, আর b² এর ভ্যালু হচ্ছে 5। সো এখান থেকে আমরা পাচ্ছি 20 প্লাস 5, দ্যাট মিন্স আমরা পাচ্ছি ±5। সো সি এর মান যদি ±5 হয়, তবে প্রদত্ত সরলরেখাটি প্রদত্ত উপবৃত্তের উপর স্পর্শক হবে। শেষ করি এটা। আচ্ছা, এর পরেরটা খেয়াল করি। 14 এর 2 নম্বর কি বলছে? কোনো একটা সরলরেখা দেয়া আছে, এই সরলরেখাটি এই উপবৃত্তটাকে স্পর্শ করে কি না এটা দেখাও, এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখন আমার কথা কান খুলে শুনে রাখেন। আমরা যখন সরলরেখার অঙ্ক করেছিলাম, বা আমরা যখন বৃত্ত বা অন্যান্য জিনিসের অঙ্ক করেছিলাম, তখন কি এই জিনিসটা আপনাদের মনে আছে যে কোনো একটা সমীকরণ, সেটা বক্ররেখা হোক, সরল রেখা হোক, বা যাই হোক না কেন, তাকে যদি আরেকটা সমীকরণ, তার মানে তাকে যদি আরেকটা বক্ররেখা হোক, সরল রেখা হোক, যদি ছেদ করে, তাহলে সেই ছেদ বিন্দুটা আমরা কিভাবে পাই? আমার প্রশ্নটা কি বোঝা যাচ্ছে? আমার প্রশ্নটা হচ্ছে, আবার আমি বলি, সাপোজ আমার কাছে একটা বৃত্ত আছে, কথার কথা, আমার কাছে একটা বৃত্ত আছে যার সমীকরণ x² প্লাস y² ইজ ইকুয়ালস টু r², সাধারণ সমীকরণ দিয়ে। এই বৃত্তটাকে একটা বিন্দুতে একটা সরলরেখা স্পর্শ করেছে, যার সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই স্পর্শ বিন্দুটার সমীকরণ আমরা কিভাবে বের করেছিলাম? আমরা স্থানাঙ্ক এগুলো অঙ্ক করে আসছি, না, আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের স্পর্শকটা কার? বৃত্তের। এইটুক তো বুঝি, স্পর্শকটা কার? এখন আমি কি এটা বলবো যে সরলরেখার স্পর্শক বৃত্ত, এভাবে কি বলবো? না, বৃত্তের স্পর্শক সরলরেখা, তাহলে এই স্পর্শ বিন্দুটা পাওয়ার জন্য এই সরলরেখাতে যে x এবং y এর যে সমীকরণটা দাঁড়ায়, সেই মানটা আমরা এখানে রিপ্লেস করব। অর্থাৎ এইখানে আমার সাপোজ এরকম রাশি আছে একটা, x প্লাস y -2 ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা এটাকে প্রতিপাদন করে এরকমভাবে লিখতে পারি না, y ইজ ইকুয়ালস টু 2 - x, পারি কিনা? সেই মানটাকে আমরা কোথায় এনে বসাবো? এখানে বসালে আমরা x এর হয়তো কিছু একটা পাবো, দুইটা মান পাবো, যেহেতু স্কোয়ার রয়েছে, আছে কিনা? সেই মানটা আবার আমরা কিসে পাবো? এখানে বসাবো। সেখান থেকে আবার কয়টা মান পাবো? দুইটা মান পাবো। কিন্তু এখানে স্পর্শবিন্দু কয়টা? তার মানে একটা গ্রহণযোগ্য হবে, একটা গ্রহণযোগ্য হবে না। কথা কি বুঝাতে পারছি কি পারিনি? তাহলে আমাদের এখন বর্তমানে একটা উপবৃত্ত দেয়া আছে, যার সমীকরণ দেয়া আছে, এবং সেই উপবৃত্তটার কোনো একটা বিন্দুতে কোনো একটা সরলরেখা স্পর্শ করছে, সেই সরলরেখার সমীকরণও দেয়া আছে। তাহলে এখন আমাদের কাজ কি? সেই সরলরেখার সমীকরণটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে কনভার্ট করে আমাদের উপবৃত্তের সমীকরণে বসানো। ইয়েস অর নো?
তাহলে বসালে আমরা এই স্পর্শবিন্দুটা সমীকরণ পেয়ে যাব। এবং এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে যদি আমরা সমাধান করে ফলাফল পাই, মানে এক্স এবং ওয়াই এর রেজাল্ট পাই, তাহলে সেটা স্পর্শ করেছে। এখন 14-র 3 নম্বর প্রশ্নটা পড়ে দেখেন তো। 14-র 3 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, যে দেখাও যে এই সরলরেখাটি এত উপবৃত্তকে কখনো ছেদ করবে না। তার মানে কি দাঁড়ায়? তার মানে আমি এই সরলরেখাটিকে মানে পক্ষান্তর করে ওই উপবৃত্ত থেকে যদি বসাই, তাহলে তার কোনো বাস্তবিক সমাধান নাই। বাস্তবিক সমাধান পেলে অবশ্যই সেখানে ওই বিন্দুতে স্পর্শ করবে। কথা কি বোঝানো গেল কিনা? কথা কি বুঝতে পারতেছি কিনা? আচ্ছা ফাইন, বেসিক যেহেতু বুঝে ফেলছি, শুরু করে ফেলি। তাহলে উপবৃত্তের দেয়া আছে উপবৃত্তের সমীকরণ, দেয়া আছে 14 এর 2 নাম্বার, দেয়া আছে উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের সমীকরণ দেয়া রয়েছে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 144। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখবো। এবং সরলরেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ, এখানে আমরা y মাইনাস এক্স প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0, তো এখান থেকে এটাকে আমরা পক্ষান্তর করে y ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 5 করে ফেলবো, হুইচ ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 2। তাহলে কি করলাম? উপবৃত্তের সমীকরণ পেয়ে গেলাম, সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম। এখন সরলরেখার সমীকরণটি দ্বারা উপবৃত্তকে প্রতিস্থাপিত করব। আচ্ছা, তাহলে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে y ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 5 বসিয়ে পাই, তাহলে এখানে কি আসবে? 9x স্কোয়ার প্লাস 16 ইন্টু এক্স মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 144, বা 9x স্কোয়ার প্লাস 16 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 মাইনাস 144 ইকুয়ালস টু 0। মাইনাস 144 দেওয়ার দরকার নাই, এটাকে ইজ ইকুয়ালস টু 144 আকারেই রাখি। বা 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার মাইনাস 160x প্লাস 16 আর 25 গুণ করলে কত হয় দেখেন তো? 400 হওয়ার কথা, রাইট? 400 হওয়ার কথা। 400 মাইনাস 144 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি আসে? 25x স্কোয়ার মাইনাস 160x প্লাস কত হয়? 400 থেকে 144 বাদ দিলে 6, হাতে রইল 1, 5, 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখন এখান থেকে আমরা কোনো কিছু কমন যায়? কমন যাচ্ছে না। তাহলে আমাদের এটা কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। 25 আর 256কে আমরা গুণ করব। সো আমরা একবারে দ্বিঘাত সমীকরণকে ব্যবহার করি। 25 মাইনাস 160 256 3.2, একটাই মান আসে 3.2। তাহলে একটা মান আসে 3.2। এই কথাটার মানে হচ্ছে আমরা এটাকে কি করতে পারবো? a মাইনাস বি হোল স্কোয়ারে লিখতে পারবো। কীরকমভাবে? 5x হোল স্কোয়ার আর 256কে কী লেখা যায়? 16 হোল স্কোয়ার। তার মানে -2 ইন্টু 5x ইন্টু 16। দেখেন তো হয়ে গেছে কি না? তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ক্যালকুলেটর আমাকে বলে দিচ্ছে যে এটা সূত্রে পড়ে কি না। আচ্ছা, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 5x মাইনাস 16 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। বর্গমূল করলে 5x ইজ ইকুয়াল মাইনাস 16 0, বা 5x ইজ ইকুয়ালস টু 16। সুতরাং x ইজ ইকুয়ালস টু 16/5। তাহলে x ইজ ইকুয়ালস টু কী পেলাম আমরা? 16/5 পেলাম। এই মানটা এখন কোথায় বসাবো? কোথায় বসাবো? 2 নং সমীকরণে। এখন এইখানে যেহেতু আমরা একটা ভ্যালিড মান পেলাম, ভ্যালিড মান পেয়েছি কিনা, তার মানে অবশ্যই সে স্পর্শ করে।
আর পরবর্তী অঙ্কটায় কত নাম্বার 14 3 নম্বর অঙ্কটায় আপনারা যখন এটা করে এরকমভাবে সমাধান করতে যাবেন তখন দেখবেন এই যে এখানে একটা দ্বিঘাত সমীকরণ আসবে না, এই দ্বিঘাত সমীকরণটাকে কোনোভাবেই সম্ভব করা মানে সমাধান করা যাবে না। এই দ্বিঘাত সমীকরণে কি আসবে জানেন? এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক, সমীকরণের নিশ্চয়ক তো চিনি, ছোটোবেলায় শিখে আসছি। 4x মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac এর মান আসবে শূন্যের থেকে ছোট। তাহলে শূন্যের থেকে যদি ছোট আসে তার মানে কি সেটার মান পাওয়া সম্ভব? তার মানে এখানে এইটা এই লাইনের পরে আর কোনো লাইন লিখতে পারবেন না, তার মানে এটা অবাস্তব হয়ে যাবে। তাহলে এটা যদি অবাস্তব হয় এইখানে কি কিছু বসাইতে পারবেন? তার মানে যেহেতু প্রশ্নটা আমি 14-3 করাবো না সেই জন্য এই কথাগুলো বলতেছি, তখন এই লাইন লেখার পরে এই যে এই পর্যন্ত আসার পরে আপনারা কি লিখবেন? যেহেতু প্রদত্ত উক্ত সমীকরণের বা প্রাপ্ত সমীকরণের কোনো সমাধান নেই, সুতরাং সরলরেখাকে উপবৃত্তের সাথে সরলরেখার ওই উক্ত সরলরেখাটি উপবৃত্তটিকে কোনো বিন্দুতে স্পর্শ করে না। বুঝাতে পারছি? ওই উক্ত সরলরেখাটি উক্ত উপবৃত্তকে কোনো বিন্দুতে স্পর্শ করে না বা ছেদ করে না। বুঝাতে পারছি? লেখাটা লিখতে পারবো, এই লাইনের পরে লেখাটা আসবে। ওকে, আচ্ছা। তাহলে 2 নং সমীকরণে 2 নং সমীকরণে x is equals to 16/5 বসিয়ে পাই y is equals to 16/5 minus 5, 16 minus 25/5 minus 9/5। তাহলে আমরা পেয়ে গেলাম কি? স্পর্শ বিন্দু পেয়ে গেলাম। তার মানে এখন বলতে পারি সুতরাং রেখাটি x এর মান হচ্ছে 16/5, মাইনাস 9/5 বিন্দুতে উপবৃত্তটিকে স্পর্শ করে। যদি স্পর্শর কথা বলে স্পর্শ বলবেন, যদি ছেদ করার কথা বলে তাহলে ছেদ করার কথা বলবেন। শেষ কিনা? ব্যাপারটা এরকম না যে 17 বা 17 আগেরগুলো করব না। আমাদের এই প্রশ্নের পদ্ধতিটা হচ্ছে 18তে প্রশ্নের পদ্ধতি চেঞ্জ হয়েছে। 18 পরীক্ষা থেকে প্রশ্নের পদ্ধতি চেঞ্জ হয়েছে। একটা বছর ছিল যখন সকল বোর্ড 18তে কোশ্চেনটা হয়েছে। এরপরে আপনারা পরীক্ষা পাইছেনই একটা 19-এর কোশ্চেনের প্যাটার্ন আমাদের বলে যে যেগুলো 18-র আগে চলে আসছে সেই ধরনের কোশ্চেন সাধারণত আর আসবে না। মানে এটা 19-এর কোশ্চেনটা বলে। 20-এ আমরা কোনো পরীক্ষা পাইছি? আচ্ছা, যে 21-এ পেলাম, 21-এ আমরা পেয়েছি তাও কম সিলেবাসের, অনেক কম, 3-4টা সিলেবাসের আমরা পেয়েছি। সেখানেও আমরা পরিপূর্ণভাবে কোশ্চেনের আইডিয়াটা করতে পারিনি। দেন আসেন 2022, আপনাদের পরীক্ষা এখনও হয় নাই। তাহলে আপনাদের যে ফুল সিলেবাসে পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে আমরা এক্স্যাক্টলি এখনও গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে না এই 17 কোশ্চেন আসবেই না। বাট আমরা এখন এখানে বসে লেখচিত্র তো নিশ্চয়ই করাবো না, গ্রাফ পেপার এনে লেখচিত্র করাবো। তা আমাদের যে সমীকরণগুলো দেওয়া আছে আমরা জানি যে লেখচিত্র করতে গেলে আমাদের কি লাগে? বক্স লাগে না? আমরা বক্স করে করি। আমাদের দুটি সমীকরণ, দুটি চলক যদি থাকে তাহলে আমরা কি দুটি সমীকরণ নিয়ে কাজ করি কিনা? সো আমার এখানে আমার এখানে আমি 16 নম্বরের একটা অঙ্ক নিয়ে কথা বলি। ধরেন 16 এর 1 নম্বর এখানে দেয়া আছে হচ্ছে 25x² প্লাস 4y² ইকুয়ালস টু 100। এটা দেওয়া আছে। তা আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ বাম পাশে আমি y রাখবো, ডান পাশে আমি বাকি সব চেঞ্জ করব। এটাই তো আমরা শিখে আসছি। ফাইন, তাহলে আমরা এটাকে এভাবে রাখবো 4y² ইজ ইকুয়ালস টু 100 মাইনাস 25x²। দেন 4y² এখান থেকে আমরা যদি 25 এখান থেকে আর কমন নেওয়ার কিছু নেই, আমরা এই 4টাকে পাঠাই দিই এই পাশে। 100 মাইনাস 25x² ডিভাইডেড বাই 4, এবং আমরা যদি বর্গমূল করি তাহলে আমরা পাচ্ছি প্লাস মাইনাস √100 মাইনাস 25x² ডিভাইডেড বাই 2। এই তো। এখন আপনারা কি করবেন? x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি। তার মানে আমরা এখন একটা বক্স করব। যেহেতু এটা উপবৃত্ত, যেহেতু বক্ররেখা, তার মানে এখন এইটার পরিমাণটা কী হবে? অনেক বেশি হতে হবে। মিনিমাম 10 থেকে 20টা মান নিতে হবে। মিনিমাম মানে 10-এর বেশি, 10 নিলে হবে না। তাহলে x অ্যান্ড y। এখন আমরা কি করব? x এর বিভিন্ন মান নিব, y এর বিভিন্ন মান নিব। মান নিয়ে আমরা সেটাকে কি করব? x ও x প্রাইম, y ও y প্রাইম লেখচিত্রে বিন্দুগুলোকে প্রতিস্থাপন করে লেখচিত্র আমরা নির্ণয় করব। বুঝাতে পারছি?
বুঝি নাই। করতে পারলে ভালো, ঠিক আছে। তাহলে লেখচিত্রের কনসেপ্টটা কি আমরা বুঝতে পেরেছি? তাহলে 16তে আমার 3টা অঙ্ক রয়েছে। এই 3টা অঙ্কের জায়গায় আপনারা 2 নম্বর অঙ্কটা যেহেতু 2বার বোর্ডে আসছে, তাহলে 2 নম্বর অঙ্কটা আপনারা করবেন। 2 নম্বর অঙ্কটা যেহেতু ঢাকা বোর্ড 17তে আসছে, দিনাজপুর বোর্ড 17তে আসছে, অ্যাটলিস্ট আর কিছু করেন আর না করেন 2 নম্বর অঙ্কটা করবেন। বুঝাতে পারছি? কনসেপ্ট কি সেম, বাট আমি তো এখন এখানে এটা করতে যাব না। বুঝাতে পারছি? আচ্ছা, তারপরে আসেন 15 নম্বর, বলেন। হ্যাঁ, কিন্তু সেটা তো সমীকরণ, উপবৃত্তের সমীকরণে রূপান্তরিত হবে। কিন্তু আমরা কি জানি, লেখচিত্রের সমীকরণের জন্য অলওয়েজ আপনাকে এই রকম ফরমেশনে আনতে হবে না। যত লেখচিত্র আপনি এস পর্যন্ত করে আসছেন, আপনি মনে করে দেখেন, বাম পাশে ওয়াই রাখছেন, ডান পাশে এক্স, বা এক্স সাথে যা কিছু আছে সব কিছু রাখছেন। এটাই এখন কেউ যদি এই বাম পাশে এক্স রাখে, ডান পাশে ওয়াই এবং ওয়াই সংবলিত সব কিছু রাখে, তাতে কি হবে না? অবশ্যই হবে। কিন্তু এটা একটা বলতে পারেন ট্রেডিশন, সেই হিসাবে আমি বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন 15-র 1 নম্বর প্রশ্নটা পড়ি। 15-র 1 নম্বর প্রশ্নটা পড়ি। পরামিতিক সমীকরণের কথা বলা আছে কিনা? আচ্ছা, পরামিতিক সমীকরণ কথাটা মানে কি, বা পরামিতিক শব্দটার মানে কি? পরামিতিক কথাটার মানে হচ্ছে একটা জিনিস আরেকটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। আমি যদি বলি একটা বিন্দু, কথার কথা খেয়াল করেন, আমি জাস্ট একটা স্থানাঙ্ক ব্যবস্থা, একটা বিন্দুর কথা বললাম 3,2, এইটা কারো প্রতি ডিপেন্ডেন্ট? কারো প্রতি ডিপেন্ডেন্ট না। আমি যদি এখন বলি, এই বিন্দুটাকে যদি এক্সপ্রেস করি 3 cos θ, 2 sin θ, এক্সপ্রেস করতে তো সমস্যা নেই, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আমি এক্সপ্রেস করতেই পারি, আর ইন্টু সাইন থিটা, আর ইন্টু কস থিটা দ্বারা আমি প্রকাশ করতেই পারি কিনা? এখন প্রশ্ন হচ্ছে, এইটা দ্বারা প্রকাশ করলাম, এখন এইটা আমার কি ডিপেন্ডেন্ট হয়ে গেল কিনা? কার উপর? থিটা। এই যে আমি বিন্দুটাকে অন্য একটা রাশির সাহায্যে কি করলাম? ডিপেন্ডেন্ট বানায় ফেললাম। এই পুরো ব্যাপারটাকেই বলা হয় পরামিতিক। একটা বিন্দুকে যখন আমি অন্য একটা থার্ড রাশি দ্বারা আমি এটাকে ডিপেন্ডেন্ট বানায় ফেললাম, এটাকে বলা হবে এখন পরামিতিক স্থানাঙ্ক। কি বলা হবে? পরামিতিক স্থানাঙ্ক। পরামিতিক স্থানাঙ্ক। এখন তাহলে প্রশ্নটা পড়েন 15-র 1 নম্বরে। একটি উপবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক এত। তাহলে পরামিতিক স্থানাঙ্ক যা থাকবে সেটাকে আমরা আসলে কি দ্বারা রিপ্লেস করব? এক্স কমা ওয়াই দ্বারা রিপ্লেস করতে পারবো না, কারণ প্রথম মানটাকে এক্স এবং দ্বিতীয় মানটাকে তো আমরা ওয়াই বলবো, হ্যাঁ কি না? তাহলে আমরা এই প্রশ্নটার জন্য কি লিখব? মনে করি উক্ত বিন্দুটি পি এক্স কমা ওয়াই। প্রশ্ন মতে এক্স সমান এত, ওয়াই সমান এত। বুঝাতে পারছি কি পারি নেই? পারছি। আচ্ছা, ফাইন। এখন লাস্টে যে কি বলছে, প্রমিত সমীকরণ বের করো। এখানে প্রমিত শব্দটার নিচে আন্ডারলাইন করেন, আন্ডারলাইন করে লিখেন সাধারণ। প্রমিত শব্দটার মানে কি? সাধারণ। প্রমিত শব্দটার অর্থ কি? সাধারণ। তার মানে সাধারণ সমীকরণে আমাকে রূপান্তর করতে বলছে, সাধারণ সমীকরণে আমাকে রূপান্তর করতে বলছে। বুঝাতে পারছি? আচ্ছা, ফাইন। তাহলে 15-র 1 নম্বর খুবই সহজ। 1 নম্বর আমি করাচ্ছি, 2 নম্বর আপনি করবেন। দেয়া আছে উপবৃত্তের উপরস্থ একটি বিন্দু √2 cos θ, √3 sin θ। মনে করি উপবৃত্তের উপরস্থ বিন্দুটির স্থানাঙ্ক, প্রথমটা পরামিতিক স্থানাঙ্ক আর নিচেরটা কার্টেসীয় স্থানাঙ্ক পি এক্স কমা ওয়াই। সুতরাং এক্স ইজ ইকুয়ালস টু √2 cos θ। সেখান থেকে এটাকে এক্স বাই √2 ইজ ইকুয়ালস টু cos θ লিখে 1 নং সমীকরণ দেয়া যায় কিনা বলেন? যায়। আবার y ইজ ইকুয়ালস টু √3 sin θ। সেখান থেকে y ডিভাইডেড বাই √3 ইজ ইকুয়ালস টু sin θ ইকুয়েশন নাম্বার 2 দেয়া যায় কিনা বলেন?
এখন 1 নং এবং 2 নং সমীকরণকে কি করব কেউ বলতে পারেন? কেউ কি বলতে পারেন কি করব? পরামিতিক সমীকরণে আমরা কি করি? থার্ড পার্টিটাকে রিমুভ করি। পরামিতিক সমীকরণ আমরা কি করি? থার্ড পার্টিটাকে রিমুভ করি। মানে পরামিতিক সমীকরণে থার্ড পার্টিটা থাকে। পরামিতিক সমীকরণ থেকে যখন কার্টেসীয় সমীকরণে চলে আসি তখন আমরা থার্ড পার্টিটাকে কি করি? রিমুভ করি। তার মানে এখানে আমার টার্গেট কি? থিটাকে রিমুভ করা, এক্স ওয়াইকে রাখা। তাহলে 1 নং আর 2 নং আর 1 নংকে যদি বর্গ করে যোগ করি তাহলেই তো আমার চলে যাচ্ছে, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত? তাহলে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখানে কি দাঁড়ায়? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এখানে দাঁড়ায় কি? ওয়াই স্কোয়ার বাই 3 প্লাস এক্স স্কোয়ার বাই 2। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 ইজ ইকুয়ালস টু 1। বলেন এইটা আমার কি উপবৃত্তের কার্টেসীয় সমীকরণ কিনা? উপবৃত্তের কার্টেসীয় সমীকরণ কিনা? তাহলে 15-এর 1 নাম্বার কি বুঝছি? তাহলে আমাকে 15-এর 2 নাম্বার করে দেন, একই প্রসেস। যারা একটু লেখচিত্র দেখতে চান কথাটা শুনেন, সবাই একটু পৃষ্ঠা 188-তে যাই। 16 নম্বর অঙ্কটার ব্যাপারে কথা বলতেছি। পৃষ্ঠা 188-তে যাই। 188-তে আমরা উদাহরণ 10 দেখি। এখানে আমাদের লেখচিত্র কিভাবে আঁকতে হবে, যে দেখেন বাম পাশে ওয়াই রেখে ডান পাশে প্লাস মাইনাস নিয়ে সব কিছুকে নিয়ে গেছে। তারপরে দেখেন কতগুলো মান বসাইছে, মিনিমাম এখানে 10টা মান আছে, ঠিক আছে? তাহলে এরকম মান বসিয়ে আপনি লেখচিত্রটা পাবেন। সো ওই যেটা ছিল 16-র 2 নম্বর অঙ্কটা, 16-র 2 নম্বর অঙ্কটা এখান থেকে একটু হেল্প নিয়ে আপনারা করে ফেললেন, ঠিক আছে? আচ্ছা, উদাহরণের মধ্যে আমরা মোটামুটি কিন্তু উদাহরণ সব কিছুই কাভার করেছি। এখন আমাদের কিন্তু উদাহরণে বা অনুশীলনীতে এখানে কোনো অঙ্ক বাকি নাই। বাকি আছে কি? বাকি আছে কারো অঙ্ক? তাহলে আমাদের কিন্তু চ্যাপ্টারটা কমপ্লিট, ঠিক আছে? ওকে।